আজকে আমাদের আর দুটো স্কুল আছে, সেই স্কুলগুলো সলভ করলে প্রশ্ন সাথে সমস্ত সেটগুলো কিন্তু হয়ে যাবে। আমি তোমাদের বলবো যে তোমরা ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আসবে। ধরো প্রথমে যে উত্তরগুলো আমি সলভ করে দিয়েছি, শেষের দিকে যত আসছে সেই উত্তরগুলো কিন্তু সলভ করছি না। তাহলে প্রথম দিকের ভিডিওগুলো যদি ভালো করে দেখে থাকো তাহলে প্রত্যেকটা স্কুলের অনেক কমন পেয়ে যাবে। তাই তোমাদের বলবো যে ভিডিওটা তোমরা দেখবে সবটা দেখবে তোমরা পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কারণ এখানে অনেকগুলো সেট আছে, তাহলে অনেকগুলো সেট থাকার জন্য তাহলে সব সেটগুলো কিন্তু প্রত্যেকটা সেটে একই উত্তর ব্যাখ্যা করা সম্ভব হয়নি। কারণ 40 মার্কসের প্রশ্ন, সময় লাগবে। সেই জন্যে আমরা শেষের দিকে কয়েকটি স্কুল আমরা কি করেছি, শুধুমাত্র আমরা শর্ট প্রশ্নের ওপরে বা অঙ্কের ওপর জোর দিয়েছি। যাই হোক, চলে আসছি আজকে ক্যানিং ডেভিড সেশন হাই স্কুল। দেখে নাও, এটা সাউথ 24 পরগনাসে আছে। দেখে নাও, তরলের অভ্যন্তরে একই গভীরতায় দুটি বৃত্তাকার চাকতি ভাসছে। চাকতি দুটির ক্ষেত্রফল যথাক্রমে 20 সেমি স্কোয়ার এবং 30 সেমি স্কোয়ার। চাকতির ওপর তরলের ঘাতের অনুপাত কত হবে? এটা মনে রাখতে হবে, অপশান সি হবে 2:3 হবে। 2:3 কী করে হচ্ছে? কারণ মনে রাখবে যে ঘাত মানে আমরা বলবো চাপ ইন্টু ক্ষেত্রফল। তাহলে ঘাত মানে চাপ ইন্টু ক্ষেত্রফল। তাহলে আমরা বলবো প্রথম ক্ষেত্রফল 20, তাহলে 20/30, 20/30 করলে তাহলে কত হবে? সেটা হলো 2/3 বা 2:3 পেয়ে যাব। পীড়ন ও যে রাশির অভিন্ন তা হলো, সেটা আমরা বলবো অপশান ডি বলবো স্থিতিস্থাপক গুণাঙ্ক। উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণে কলিচুনের দাব্যতা, এটা অবশ্যই অপশান বি বলবো হ্রাস পায়। তারপর দেখো 5 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ 16 বলা আছে, গতিশক্তি কত হবে? গতিশক্তি অপশান ডি বলবো, সেটা হলো 25.6 জুল। অবাধে পতনশীল একটি পাত্রে রাখা এইচ গভীরতায় চাপ কী হবে? অবাধে পতনশীল একটি পাত্রে রাখা তরলের এইচ গভীরতায় চাপ কী হবে? তাহলে ওজন শূন্য যদি হয় তাহলে চাপটাও শূন্য হয়ে যাবে। তাহলে জেড সমান পি স্কোয়ার ভরবেগ স্কোয়ার বাই এম। তাহলে এখানে হলো দেখো জেড সমান আমরা কি বলবো, ভরবেগ স্কোয়ার বাই ভর। জেড সমান আমরা বলবো ভরবেগ স্কোয়ার বাই ভর। তাহলে এটা আমরা কি বলবো, গতিশক্তি বলবো। যে জেডটার পরিচয় হলো, এটা গতিশক্তি হবে, ভর হবে 2 ইন্টু ভর। তাহলে এটা হলো আমরা কি বলবো, গতিশক্তি হবে, কিন্তু সমীকরণটা 2 ইন্টু ভর হবে। সাথে এটা দেখে নাও, প্রকৃত দ্রবণ, কোলয়েড দ্রবণ, প্রলম্বনের মধ্যে সঠিক ক্রম কোনটা? এটা অপশান সি বলবো, সি গ্রেটার দ্যান বি গ্রেটার দ্যান এ। তরলের মুক্ত তলে ক্ষেত্রফল হ্রাসের জন্য দায়ী কে? তরলের মুক্ত তলের ক্ষেত্রফল হ্রাসের জন্য দায়ী আমরা বলবো অপশান ডি বলবো, সেটা পৃষ্ঠটান। তারপর দেখো নিউটন পার মিটার সমান কত ডাইন পার সেমি? নিউটন ডাইন পার মিটার মানে আমরা বলবো 10⁻³ ডাইন পার সেমি। প্রবাহীর কোন ধর্মকে অভ্যন্তরীণ ঘর্ষণ বলা হয়? প্রবাহীর কোন ধর্মকে অভ্যন্তরীণ ঘর্ষণ বলা? এটা সান্দ্রতা। বার্নৌলি নীতিটি কোন ধরনের প্রবাহের ক্ষেত্রে প্রযোজ্য? এটা আমরা বলবো ধারারেখ প্রবাহের ক্ষেত্রে। আদর্শ তরল, তাহলে আদর্শ তরল ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রযোজ্য। তারপর দেখো একটি কোলয়েড দ্রবণের উদাহরণ দাও আমাদের শরীরে, একটি কোলয়েড উদাহরণ দাও যা আমাদের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। সেটা আমরা কি বলবো, রক্ত বলবো। রক্ত হলো কোলয়েডীয়। আদর্শ পানীয়ের ক্লোরোফর্ম কাউন্টের মান কত? আদর্শ পানীয় জলে ক্লোরোফর্ম কাউন্টের মান কত? সেটা আমরা কত? 0 বলবো। তারপর দেখো শীতকালে, দেখে নাও শীতকালে
জলাশয়ের ওপর জল জমে বরফের শীতকালে জলাশয়ের ওপর জল জমে বরফের স্তরের ঠিক নিচে জলের উষ্ণতা কত হবে? জলের উষ্ণতা আমরা কত বলবো? সেটা হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে। বরফ বরফ গলনের আপেক্ষিক তাপ কত? বরফ গলনের আপেক্ষিক তাপ সেটা হবে 80 ক্যালোরি/গ্রাম। এটা লিন তাপ বোঝাচ্ছে, আপেক্ষিক তাপ বলতে লিন তাপ, ঠিক আছে? তাহলে সেটা হলো 80 ক্যালোরি/গ্রাম বলছে। তারপরে দেখি প্রশ্নের উত্তরগুলো আমরা হয়ে গেছে, আমরা নতুন করে আর করছি না। দেখে নাও, প্রথম প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। তো এগুলো সব উত্তর আমরা কিন্তু আগে সলভ করেছি, আমরা কিন্তু বড় প্রশ্নে আর নতুন করে আর ব্যাখ্যা করছি না। তাই তোমাদের বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা দারুণভাবে উপকৃত হবে। প্রশ্ন আমরা সলভ করেছি, কিন্তু দেখো এই ডি এর প্রশ্নটা, যেমন আয়নমুক্ত জল কাকে বলে? পাতিত জল ও আয়নমুক্ত জলের মধ্যে কোনটা বেশি বিশুদ্ধ এবং কেন? এটা এই সিলেবাসে নেই, ইউনিট এটা নেই, তবু আছে। দেখো ছোট করে ব্যাখ্যা করে দেখে নাও। অর্থাৎ যে জলের মধ্যে কোনো আয়ন থাকবে না, যে জলের মধ্যে অ্যানায়ন ক্যাটন থাকবে না, সেই জলকে আমরা আয়নমুক্ত জল বলবো। পাতিত জল আয়নমুক্ত জলের মধ্যে পার্থক্য কি? মনে রাখতে হবে আয়নমুক্ত জল হলো সম্পূর্ণ ক্ষরতা মুক্ত, ঠিক আছে? মানে মানে আয়নমুক্ত জল হলো সবসময় ক্ষরতা মুক্ত। মধ্যে কোনটা বেশি বিশুদ্ধ? তাহলে মনে রাখতে হবে পাতিত জল আয়নমুক্ত জলের তুলনায় বেশি বিশুদ্ধ, কারণ পাতিত জলে H+, কারণ আয়নমুক্ত জল হলো সম্পূর্ণ ক্ষরতামুক্ত, কিন্তু এই জলে H+ এবং OH আয়ন ছাড়া সামান্য পরিমাণ অশুদ্ধি, জীবাণু এগুলো দ্রবীভূত থাকতে পারে। তাহলে আয়নমুক্ত জলে আমরা H+ OH- আয়ন থাকতে পারে, এবং এগুলো ছাড়াও সামান্য জীবাণু এবং দ্রবীভূত গ্যাস থাকতে পারে। কিন্তু পাতিত জলে এইরকম জীবাণু বা কোনো অশুদ্ধি মিশে থাকতে পারে না, সেই জন্য পাতিত জল হলো সবচেয়ে বেশি বিশুদ্ধ। এগুলো সব হয়ে গেছে, আমরা এগুলো সমস্ত ব্যাখ্যা করে দিয়েছি, নতুন করে করছি না। সীমা কাকে বলে? স্থিতিস্থাপক সীমা বলতে দেখে নাও, স্থিতিস্থাপক সীমা, এই প্রশ্নটা দেখে নাও। স্থিতিস্থাপক সীমা কাকে বলে? স্থিতিস্থাপক সীমা বলতে অর্থাৎ বাহ্যিক বলের পর বা বাহ্যিক প্রযুক্ত বলে যে সর্বোচ্চ সীমা পর্যন্ত কোনো বস্তু সম্পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর মতো আচরণ করবে, তাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। তাহলে স্থিতিস্থাপক সীমা বলতে বাহ্যিক প্রযুক্ত বলে যে সর্বোচ্চ সীমা পর্যন্ত কোনো বস্তু সম্পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর মতো আচরণ করবে, তাকে স্থিতিস্থাপক সীমা বলে। হুকের সূত্র স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি পরস্পর সমানুপাতিক হয়। তারপরে দেখো স্থিতিস্থাপক অবসাদ কাকে বলে? স্থিতিস্থাপক অবসাদ বলতে দেখো, অর্থাৎ স্থিতিস্থাপক অবসাদ বলতে যখন কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হবে, তখন ওই বস্তুটা ওই প্রযুক্ত বলের প্রভাবে সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে যাবে। তাহলে এই অবস্থাকে আমরা স্থিতিস্থাপক অবসাদ বলবো। অর্থাৎ যখন কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হবে, তখন সেই বস্তুটা বলের প্রভাবে ভেঙে গুঁড়িয়ে যাবে, বস্তুরই অবস্থাকে আমরা বলবো স্থিতিস্থাপক অবসাদ। পরের স্কুলটায় যখন চলে আসছি, দেখো একটি আমলিক, পরের স্কুলটা আমরা চলে আসছি, সেটা হলো তলদি মোহন চন্দ্র হাই স্কুল। এখানে আমরা শুধু 1 নম্বরগুলোর ওপর জোর দেবো। দেখে নাও, একটি আম্লিক অক্সাইড উদাহরণ কি? একটি আম্লিক অক্সাইড আমরা বলবো P2O5। WHO এর মতে পানীয় জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কত হওয়া উচিত? এটা হলো 4.6 হওয়া উচিত। সিজিএস পদ্ধতিতে যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত? যান্ত্রিক তুল্যাঙ্কের মান আমরা বলবো সেটা হলো 4.2 × 10⁻⁷ আর্ক/ক্যালোরি। তারপর দেখো একটি তারের ইয়ং গুণাঙ্ক Y, তারের প্রস্থচ্ছেদ একই রেখে তারকে দ্বিগুণ করা হলো, তাহলে ইয়ং গুণাঙ্ক হবে
ইয়ং গুণাঙ্ক হবে আমরা কি বলবো, ইয়ং গুণাঙ্কটা হবে ওয়াই। তারপর দেখো এসআই পদ্ধতিতে ক্ষমতার পরম একক কি, এসআই পদ্ধতিতে ক্ষমতার পরম একক আমরা বলবো ওয়াট। তারপর দেখো পেট্রোলিয়াম পরিশোধনের জন্য ব্যবহৃত পদ্ধতির নাম, পেট্রোলিয়াম পরিশোধনের ব্যবহৃত পদ্ধতির নাম আংশিক পাতন 3 নম্বর। অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে এমন একটি ধাতুর নাম, অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে এমন একটি ধাতুর নাম, সেটা আমরা জিঙ্ক বলবো। কোন তাপমাত্রায় বিশুদ্ধ জলের ঘনত্ব সর্বাধিক হয়, সেটা মনে রাখতে হবে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মানে 4 + 273 মানে 277 কেলভিন। তারপর দেখো জলে ফ্লুরাইডের গ্রুপ বি, জলে গ্রুপ বি এর প্রশ্ন, জলে ফ্লুরাইডের পরিমাণ বৃদ্ধি পেলে মানবদের ড্যাশ রোগ হয়, সেটা ফ্লুরোসিস, এটা লিখছি না, ফ্লুরোসিস রোগ হয়, ফ্লুরোসিস রোগ হয়। তাহলে চিনি এবং জল এই মিশ্রণকে পৃথক করা যায় কোন পদ্ধতির সাহায্যে, সেটা পাতন। এই পদ্ধতির নাম হলো পাতন, এটার নাম হলো ফ্লুরোসিস। তারপরে জলকে জীবাণুমুক্ত করতে আমরা ইউভি রশ্মি, অতি বেগুনি রশ্মি ব্যবহার করি। তারপর দেখে নাও সেটা জলের ক্ষারতা সৃষ্টিকারী লবণ, জলের ক্ষারতা সৃষ্টিকারী লবণ সেটা আমরা বলবো MgCl2, এটা 1 নম্বর। তারপর বালি এবং NH4 এর মিশ্রণ পৃথক করার পদ্ধতি, সেটা আমরা কি বলবো, ঊর্ধ্বপাতন। অস্থায়ী ক্ষারতা আমরা বলবো সেটা হলো ক্যালসিয়াম বাইকার্বনেট। তারপরে জল ও বেঞ্জিনের মিশ্রণকে পৃথক করা, এটা আমরা কি বলবো, সেটা এখানে আংশিক পাতন দেওয়া আছে, মনে রাখবে সেটা হবে বিওজি ফানেল বা সেপারেটরি ফানেল, বিওজি ফানেল বা সেপারেটরি ফানেল অপশানে থাকবে। তাহলে 1-এর উত্তরটা আমরা MgCl2 বলবো, 2-এর উত্তরটা আমরা বলবো সেটা ঊর্ধ্বপাতন, 3-এরটা অস্থায়ী ক্ষারতা ক্যালসিয়াম বাইকার্বনেট বলবো, আর 4-এরটা এটা আমরা বিওজি ফানেল বলবো, এখানে আংশিক পাতন দেওয়া আছে। এরপর দেখো বড় প্রশ্ন আমাদের সবই হয়ে গেছে, আমি নতুন করে আর কিছু ব্যাখ্যা করছি না। সব প্রশ্ন আমরা কিন্তু উত্তর আগে ভিডিওতে, মানে বিগত দিনে যে সকল ভিডিও পাবলিশ করেছি তাতে হয়ে গেছে। আশা করছি তোমরা প্রত্যেকটা ভিডিও বুঝতে পেরেছো, পরীক্ষা অত্যন্ত ভালো করে দেবে, তোমরা সবই জানা পেয়ে যাবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। দেখে নাও একটু এই উত্তরগুলো কিন্তু হয়ে গেছে, তবু একটু দেখে নাও। যেমন প্রমাণ করো P = √2mE, এটা তোমরা কার্যশক্তি ক্ষমতা প্লেলিস্টে অবশ্যই পেয়ে যাবে, দেখে নেবে। ক্ষমতার মাত্রিক সংকেত আমরা করলাম, তবু দেখে নাও mL2 T⁻³ ক্যালোরিমিতির মূলনীতি বলতে ভিন্ন তাপমাত্রার বস্তু যদি পরস্পর সংস্পর্শে থাকে তখন উষ্ণতর বস্তুটি তাপ বর্জন করবে এবং শীতলতর বস্তুটি তাপ গ্রহণ করবে। তারপরে দেখো এই অঙ্কটা এই সমস্ত এই পার্টটা আমরা কিন্তু তাপের অধ্যায় শিখব। তাহলে এই অঙ্কটা আমরা এখন সলভ করছি না, কারণ এই অঙ্কটা আমরা যখন এটা ইউনিট 2-এ বা সেকেন্ড সামেটিভের জন্য এটা নেই, তাহলে সেই জন্যে আমরা এই অধ্যায়টা, এই পোর্শনটা, তাপ সংক্রান্ত পোর্শনটা আমরা সলভ করছি না। তারপরে ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বের মধ্যে পার্থক্য, এটা তোমরা অবশ্যই পেরে যাবে, ঘনত্ব আপেক্ষিক গুরুত্বের মধ্যে পার্থক্য। তাহলে অবশ্যই আগে বলিছি ঘনত্ব একক আয়তনের ভরকে আমরা কি বলবো, একক আয়তনের ভরকে ঘনত্ব বলবো। আপেক্ষিক গুরুত্ব বলতে যে কোনো একটা বস্তুর ভর এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার সম আয়তন জলের ভরের অনুপাতকে আপেক্ষিক গুরুত্ব বলবো। তাহলে ঘনত্বের আমরা একক আছে, একক বলতে সিজিএস পদ্ধতিতে একক হলো গ্রাম/সেমি কিউব, এসআই পদ্ধতিতে kg/m3, কিন্তু আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই।
চাঁদে সাইফন কাজ করে না কেন? চাঁদে, কারণ চাঁদে বায়ু নেই, তাহলে বায়ু না থাকলে সাইফন কাজ করবে না, কারণ সাইফনের কার্যনীতি সম্পূর্ণ বায়ুর উপর নির্ভরশীল। এসআই পদ্ধতিতে স্প্রিংয়ের বল ধ্রুবকের এককের নাম কি? এসআই পদ্ধতির স্প্রিংয়ের বল ধ্রুবক হলো নিউটন পার মিটার। আমরা বলবো একটি স্প্রিংকে যদি দু টুকরো করা হয় তাহলে প্রতিটি খণ্ড আমরা কত বলবো? সেটা 2K, মানে স্প্রিং ধ্রুবক যদি কে হয় তাহলে 2K হয়ে যাবে। 2K মানে স্প্রিং ধ্রুবকের দ্বিগুণ হয়ে যাবে। তারপর দেখো বার্নৌলি উপপাদ্য অনেকবার হয়েছে, বার্নৌলি উপপাদ্য অনেকবার হয়েছে, আমি নতুন করে এর উপপাদ্যটা শুনে নাও। একটি আদর্শ তরলে ধারালেখ প্রবাহের ক্ষেত্রে যে কোনো বিন্দুতে প্রতি একক আয়তনে গতিশক্তি, স্থিতিশক্তি, চাপ শক্তির সমষ্টি ধ্রুবক হয়। তারপর দেখো উড়োজাহাজের ডানার গঠন পাখির ডানার মতো হয়, ব্যাখ্যা করতে বলছে। কারণ কারণ মনে রাখবে বিমানের ডানার সামনের দিকটা মোটা এবং পিছন দিক পাতলা হয়। তাহলে উপরের পৃষ্ঠের তুলনায় নিচের, অর্থাৎ উপরের পৃষ্ঠ নিচের তুলনায় বেশি বাঁকানো থাকে। এর ফলে পাখির ডানার উপরের বায়ুপ্রবাহের বেগ বেশি হয়, বায়ুপ্রবাহ বেশি হয় অর্থাৎ চাপ কম হয়। ডানার নিচে বায়ুপ্রবাহের বেগ কম হয়, চাপ বেশি হয়। এই ঊর্ধ্বমুখী চাপের প্রভাবে বিমানটি ভেসে থাকতে পারে। তাহলে বিমানের ডানার সামনের দিকটা মোটা, পেছন দিকটা পাতলা হয়, অর্থাৎ উপরের পৃষ্ঠ নিচের তুলনায় বেশি বাঁকানো। এর ফলে ডানার উপরের বায়ুপ্রবাহের বেগ বেশি হয়, ফলে চাপ কম হয়। নিচে বায়ুপ্রবাহ কম হয়, চাপ বেশি হয়। এই ঊর্ধ্বমুখী চাপের প্রভাবে বিমানটা ভেসে থাকতে পারে। তারপর দেখো একটি উভধর্মী অক্সাইড নাম কি? আমরা বলবো জিঙ্ক অক্সাইড বা অ্যালুমিনিয়াম অক্সাইড আমরা বলবো। এবং ওই অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া লিখতে বলছে, তাহলে বলতে পারবো, আর একটা বলতে পারবো অ্যালুমিনিয়াম অক্সাইড বলতে পারবো। যেখানে অ্যালুমিনিয়াম অক্সাইডের বিক্রিয়াগুলো দেখে নাও। দেখে নাও অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 প্লাস HCl, Al2O3 প্লাস HCl, AlCl3 প্লাস H2O, Al2O3 প্লাস NOH, এটা NaAlO2 প্লাস H2O। তার দেখো উভয় ক্ষেত্রে দেখো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল, ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন হয়েছে। তারপরে সালফিউরিক অ্যাসিডের ক্ষারকাহিতা কত? সালফিউরিক অ্যাসিডের ক্ষারকাহিতা আমরা বলবো 2 বলবো। স্টোন ক্যান্সার কাকে বলে? এটা মানে রাসায়নিক বিক্রিয়া লিখতে বলছে। স্টোন ক্যান্সারের কারণ এবং রাসায়নিক বিক্রিয়া লিখতে বলছে, দেখে নাও। স্টোন ক্যান্সারের কারণটা একটু দেখে নাও। অম্লবৃষ্টির ফলে মার্বেল পাথর নির্মিত অট্টালিকা, স্মৃতিসৌধ, ভাস্কর্যের গায়ে অম্লবৃষ্টির ফলে মার্বেল পাথর নির্মিত অট্টালিকা, স্মৃতিসৌধ, ভাস্কর্যের গায়ে যে ক্ষতের সৃষ্টি হয় তাকে পাথরের কুষ্ঠ বা স্টোন ক্যান্সার বলে। মার্বেল পাথরের সংকেত হলো CaCO3, তার সঙ্গে H2SO4 বিক্রিয়া করবে, CaSO4 প্লাস CO2 প্লাস জল উৎপন্ন হচ্ছে, তাই CaCO3 প্লাস H2SO4 সমান CaSO4 প্লাস CO2 প্লাস H2 উৎপন্ন হচ্ছে। এটার নাম হলো ক্যালসিয়াম সালফেট। এই ক্যালসিয়াম সালফেট পাথরের ওপর একটা ছোপ সৃষ্টি করবে। এটাই কিন্তু এই ক্যালসিয়াম সালফেটটা পাথরের ওপর একটা ছোপ সৃষ্টি করবে। এই ক্যালসিয়াম সালফেট পাথরের ওপর এটাই হলো পাথরের কুষ্ঠ এবং বা স্টোন ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। এটা হলো গ্রুপ ডি এর প্রশ্ন, দেখে নাও। গতিশক্তি ঋণাত্মক হতে পারে না কেন? কারণ গতিশক্তির সমীকরণ আমরা দেখো লিখবো E সমান ½ m v²। তাহলে m হলো স্কেলার রাশি, m এর মান কখনো ঋণাত্মক হতে পারে না। v প্লাস মাইনাস হতে পারে, যদি মাইনাস হয় তাহলে ভিটা কি আছে? ভিটা হলো স্কোয়ার আছে, বর্গ আছে। তাহলে যে কোনো সংখ্যা মাইনাস কোনো সংখ্যাকে যদি স্কোয়ার করে তাহলে প্লাস দেবে, তাহলে এমটা সবসময় প্লাস, তাহলে ভিটা এটাও প্লাস হয়ে গেল। কারণ ভিটা যদি কোনো কারণে মাইনাস হয়, মাইনাস থাকা মানে সেটা স্কোয়ার করলে প্লাসই দেবে। তাহলে সেই জন্য আমরা বলবো গতিশক্তির মান কখনো ঋণাত্মক হতে পারে না।
কার্যহীন বল কাকে বলে? কার্যহীন বল বলতে আমরা বলি সেটা হলো যখন প্রযুক্ত বল এবং সরণ পরস্পর সমকোণে থাকে তখন প্রযুক্ত বল কোনো কাজ করে না, এই বলকে আমরা কি বলবো? কার্যহীন বল বলবো। তারপর দেখো তিনেরটা, একটি বইয়ের ওপর 50 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, প্রযুক্ত বলের অভিমুখে 30 সেন্টিমিটার সরণ ঘটলো, কৃতকার্যের মান কত হবে বার করতে বলছে। দেখে নাও। তাহলে এখানে এফ এর মান, প্রযুক্ত বলের মান বলা আছে 50 নিউটন, প্রযুক্ত বল 50 নিউটন, সরণ মানে ডি, সেই ডি এর মানটা বলা আছে 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার মানে 20/100, 20/100 মানে আমরা বলবো 1/5 মিটার বলবো, তাহলে 1/5 মিটার। তাহলে কার্যকে আমরা কি বলবো? কার্য মানে আমরা বলবো ডব্লু সমান এফ ইন্টু ডি, তাহলে এফ এর মান 50, ডি এর মান 1/5, তাহলে আমরা কি বলবো? 10 জুল বলবো। প্রযুক্ত বল 50, তারপরে এখানে সরণ 20 সেন্টিমিটার, 20 মানে 20/100, তাহলে 1/5। আমরা জানি কৃতকার্য ডব্লু সমান এফ ইন্টু ডি, তাহলে এফ এর মান 50 আর ডি এর মান 1/5, তাহলে ডব্লুর মান কত হয়ে গেল? অর্থাৎ ডব্লুর মান আমরা বলবো 10 জুল, ডব্লুর মান পেয়ে গেলাম 10 জুল। তারপরে দেখো অ্যান্টাসিড কাকে বলে? অ্যান্টাসিড হলো যে সকল পদার্থ, দেখো অ্যান্টাসিড কাকে বলে? যেসব ওষুধ পাকস্থলীতে নিশ্চিত মানে অতিরিক্ত HCl-কে প্রশমিত করে পাচক রসের pH মানকে উপযুক্ত স্তরে উন্নীত করে তাকে অ্যান্টাসিড বা অম্লনাশক বলবো। যে সকল ঔষধ পাকস্থলী থেকে নিশ্চিত বা পাকস্থলী থেকে সৃষ্ট অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করে পাচক রসের pH-এর মানকে উন্নীত করে তাকে অ্যান্টাসিড বা অম্লনাশক বলবো। উদাহরণ কি বলবো? উদাহরণ হলো ডাইজিন বলবো, জেলুসিল বলবো, এগুলো। নির্দেশক কাকে বলে? নির্দেশক বলতে যে সকল পদার্থ অ্যাসিড ও ক্ষার দ্রবণে আলাদা আলাদা বর্ণ ধারণ করে এবং বর্ণ পরিবর্তনের মাধ্যমে অ্যাসিড ও ক্ষারের ওই প্রশমন ক্রিয়ার সমাপ্তিক্ষণ মানে সমাপ্তি নির্দেশ করে তাকে আমরা অ্যাসিড এবং ক্ষারের নির্দেশক বলবো। যে সকল পদার্থ অ্যাসিড ও ক্ষার দ্রবণে আলাদা আলাদা বর্ণ ধারণ করে বর্ণ পরিবর্তনের মাধ্যমে অ্যাসিড ও ক্ষারের মানে যে ক্রিয়াটা শেষ নির্দেশ করে তাকে আমরা বলবো অ্যাসিড ক্ষার নির্দেশক বলবো। একটি নির্দেশকের নাম হলো মিথাইল অরেঞ্জ নির্দেশকের নাম। তারপর দেখো বিভিন্ন অ্যাসিড ক্ষার দ্রবণে ওই নির্দেশকের নাম কি হবে? তাহলে মিথাইল অরেঞ্জ আমরা বলবো যে অ্যাসিড দ্রবণ যদি বলি তাহলে গোলাপি লাল, তাহলে অ্যাসিড দ্রবণে আমরা বলবো তাহলে মিথাইল অরেঞ্জ, তাহলে একটা নাম বললাম সেটা হলো মিথাইল অরেঞ্জ। তাহলে মিথাইল অরেঞ্জ অ্যাসিড দ্রবণে আমরা বলবো গোলাপি লাল আর ক্ষার দ্রবণে আমরা বলবো হলুদ, তাহলে এটা গোলাপি লাল এবং হলুদ। তারপরে দেখো একটি সমিত লবণের নাম লিখতে বলছে, একটি সমিত লবণের নাম হলো আমরা কি বলবো? NaCl বলবো, তাহলে NaCl আমরা বলবো সমিত লবণের নাম। এটি কোন দুটি অ্যাসিড ও ক্ষারের সঙ্গে বিক্রিয়া উৎপন্ন হয়েছে দেখে নাও। তাহলে এটা দেখে নাও এটা কিভাবে হচ্ছে। তাহলে NaOH প্লাস HCl, এটা আমরা কি বলবো? NaCl প্লাস H2O। তাহলে দেখে নাও এটা NaOH এবং HCl মিশ্রণ নিয়ে বা NaOH এবং HCl বিক্রিয়া করে NaCl তৈরি হয়েছে। তাহলে এটা হলো কস্টিক সোডা এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় ওটা NaCl তৈরি হয়েছে। তাহলে সমিত লবণের উদাহরণ হলো NaCl, তাহলে NaClটা তৈরি হচ্ছে NaOH প্লাস HCl এর সাহায্যে। তারপরে দেখো বিশুদ্ধ জলে pH-এর মান কত? বিশুদ্ধ জলে pH-এর মান আমরা কত বলবো? 7 বলবো। তাহলে আজকে আমরা সমস্ত ভিডিওগুলো শেষ আমরা তাহলে আজকে আমরা তাহলে 23টা তাহলে প্রশ্নসাথী ছায়া প্রকাশনীর প্রশ্নসাথীর মোট 23টা ভিডিও আছে আমরা সলভ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ভিডিওগুলো আমি তোমাদের বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, লাগবে মাঝখান থেকে দেখলে তোমাদের বুঝতে সমস্যা হবে। তাই তোমাদের কাছে আমরা আন্তরিক
আবেদন বলো নিবেদন বলো, তোমরা ভিডিওটা প্রথম থেকে একটা দুটো তিনটে এরকমভাবে দেখে দেখে আসবে, দেখবে অত্যন্ত ভালো লাগছে, সিরিয়াল মেনটেন করে সব উত্তর সলভ করা আছে। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমার সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। ভালো করে পরীক্ষা দাও, ভালো করে তোমরা পরীক্ষায় মার্কস পাও। আশা করি যে সেট দিয়েছি তোমরা পরীক্ষায় সব কমন পেয়ে যাবে। থ্যাংক ইউ।